আধুনিক যুদ্ধক্ষেত্র কিন্তু প্রতিদিনই পাল্টাচ্ছে। আজ আমরা এমন দুটো অস্ত্র নিয়ে কথা বলবো যা এই পরিবর্তনের একেবারে কেন্দ্রে রয়েছে। একটা হলো ক্লাস্টার বম, যা তার বিধ্বংসী ক্ষমতার জন্য বেশ বিতর্কিত, আর অন্যটা হলো গ্র্যাভিটি বম, একটা পুরনো প্রযুক্তি যা আবার নতুন করে ফিরে এসেছে। চলুন এই দুটো অস্ত্রের পেছনের আসল কৌশল আর প্রযুক্তিকে একটু কাছ থেকে দেখা যাক। আমাদের এই আলোচনা শুরু হবে ক্লাস্টার বম দিয়ে। কেন এই অস্ত্রটা এত বিতর্কিত আর বিপজ্জনক? এরপর আমরা দেখব আমেরিকা কিভাবে একটা বেশ পুরনো অস্ত্র মানে গ্র্যাভিটি বমকে একটা দারুণ সাশ্রয়ী কৌশল হিসেবে ব্যবহার করছে। আর সবশেষে আমরা যুদ্ধের প্রযুক্তির বিবর্তনটা দেখব আর বোঝার চেষ্টা করব যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর এই যুগে যুদ্ধের ভবিষ্যৎ ঠিক কেমন হতে চলেছে। ইদানিং মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়ে যত খবর আসছে তার মধ্যে একটা বিশেষ ধরনের অস্ত্রের নাম বারবার শোনা যাচ্ছে, আর এর ব্যবহার নিয়ে বিশ্বজুড়ে কিন্তু তুমুল বিতর্ক শুরু হয়েছে। প্রশ্নটা হলো, কি এমন সেই অস্ত্র যা এতটাই ভয়ঙ্কর যে ১০০রও বেশি দেশ মিলে সেটাকে নিষিদ্ধ করেছে? এর নাম হলো ক্লাস্টার বম। আচ্ছা, তাহলে চলুন একটু গভীরে গিয়ে দেখা যাক এই ক্লাস্টার বম জিনিসটা আসলে কি, আর এটা ঠিক কিভাবে কাজ করে। সহজ করে বললে, ক্লাস্টার বম হলো এমন একটা অস্ত্র যা একটা বড় মিসাইলের ভেতর থেকে অনেকগুলো ছোট ছোট বোমা ছড়ায়, যেগুলোকে বলে বমলেট। ভাবুন তো একবার, একটা মাত্র মিসাইলের ভেতরে প্রায় ২৫০টা ছোট বোমা। এটা কাজ করে মোট ৪টে ধাপে। প্রথমে একটা মিসাইল ছোড়া হলো, এরপর সেটা যখন মাঝাক আসে তখন মিসাইলের বাইরের খোলসটা খুলে যায়। তৃতীয় ধাপে ওই প্রায় ২৫০টা বমলেট একটা বিশাল এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে, আর সবশেষে এই বমলেটগুলো পুরো টার্গেট এলাকায় একসাথে বিস্ফোরিত হয়। কিন্তু এর আসল বিপদটা অন্য জায়গায়। যেহেতু এটা অনেক বড় এলাকা জুড়ে ছড়ায়, তাই সাধারণ মানুষের ওপর এর ঝুঁকি অনেক বেশি। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি জানেন? অনেক বমলেট কিন্তু মাটিতে পড়ার সাথে সাথেই ফাটে না। এই না ফাটা বমলেটগুলো ঠিক লুকানো ল্যান্ডলাইনের মতো হয়ে থাকে, যা কিনা সপ্তাহ, মাস, এমনকি বহু বছর পরেও হঠাৎ ফেটে যেতে পারে। এর ভয়াবহতা বোঝাতে একটা কথা খুব বলা হয়, এটি একটি অত্যন্ত বিপজ্জনক এবং অমানবিক অস্ত্র। ভবিষ্যৎ প্রজন্মকেও এর কারণে ভুগতে হয়। তার মানে যুদ্ধ হয়তো একদিন শেষ হয়ে যায়, কিন্তু এর রেখে যাওয়া বিপদ ফুরোয় না। তো এই ভয়ঙ্কর অস্ত্রের জবাবে আমেরিকা কি ব্যবহার করছে? তাদের উত্তরটা কিন্তু বেশ অন্যরকম। ক্লাস্টার বমের ঠিক বিপরীতে তাদের হাতে আছে গ্র্যাভিটি বম। এই দুটো অস্ত্রের মধ্যে মূল তফাৎটা আকাশ আর পাতাল। একদিকে ক্লাস্টার বম যেখানে শয়ে শয়ে ছোট বোমা ছড়ায়, সেখানে গ্র্যাভিটি বম হলো একটা মাত্র বিশাল বোমা। আবার ক্লাস্টার বম হলো সেলফ প্রোপেলড মিসাইল, মানে নিজের ইঞ্জিনই চলে, কিন্তু গ্র্যাভিটি বম শুধুই মাধ্যাকর্ষণের টানে নিচে পড়ে, তাই একে ফ্রি ফল বমও বলা হয়। গ্র্যাভিটি বম নামটা শুনলেই বোঝা যায় এটা একটা বেশ ভারী, শক্তিহীন বোমা, যা সোজা বিমান থেকে নিচে ফেলে দেয়া হয়। পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি একে লক্ষ্যের দিকে টেনে নিয়ে যায়, আর মাটিতে পড়ার সাথে সাথেই একটা প্রচণ্ড শক্তিশালী ঘনীভূত বিস্ফোরণ ঘটায়। কিন্তু এই পুরনো প্রযুক্তিকে এখন অনেক আধুনিক করে তোলা হয়েছে। জেডাম কিট নামে একটা প্রযুক্তি ব্যবহার করে এর সাথে জিপিএস সিস্টেম আর নিয়ন্ত্রণের জন্য পাখা জুড়ে দেওয়া হয়, আর এতেই একটা সাধারণ ডাম বা বোকা বোমা হয়ে ওঠে স্মার্ট বোমা, যা একদম নিখুঁতভাবে লক্ষ্যে আঘাত করতে পারে। এখানেই কিন্তু আসল প্রশ্নটা আসছে, এই আধুনিক যুগে এসে আমেরিকা কেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের একটা অস্ত্র ব্যবহার করতে যাবে? এর পেছনে কিন্তু একটা বিরাট কৌশলগত কারণ লুকিয়ে আছে। কারণটা বুঝতে হলে প্রথমে এই সংখ্যাটার দিকে একবার তাকাতে হবে। ২৩ কোটি টাকা। এটা কিসের দাম জানেন? একটা টমাহক ক্রুজ মিসাইলের। হ্যাঁ, মাত্র একটা মিসাইলের দাম। আর তার বদলে একটা ৪৫০ কেজির গ্র্যাভিটি বোমের দাম কত? মাত্র ১৪ লাখ টাকা। পার্থক্যটা একবার ভাবুন। হিসাবটা যদি আরও সহজ করে বলি, একটা টমাহক মিসাইল না কিনে সেই একই টাকায় প্রায় ১৬৬টা গ্র্যাভিটি বম কেনা যায়, তো বুঝতেই পারছেন খেলাটা এখানে প্রযুক্তির চেয়েও বেশি অর্থনীতির। কৌশলটা তাহলে খুবই পরিষ্কার। একবার আকাশে নিজেদের কন্ট্রোল চলে এলে তখন আর এত দামি মিসাইল খরচ করার কোনো মানেই হয় না। তার চেয়ে অনেক সস্তায় কিন্তু নিখুঁতভাবে কাজ করতে পারে এমন গ্র্যাভিটি বম ব্যবহার করাই তো বুদ্ধিমানের কাজ, তাই না? তবে ভাবলে ভুল হবে যে এই ঘটনাটা কেবল আজকের। এটা আসলে গত ১০০ বছর ধরে চলে আসা সামরিক প্রযুক্তির দৌড়েরই একটা অংশ। একটু ইতিহাসের দিকে যদি তাকাই, আমরা দেখব প্রত্যেকটা বড় যুদ্ধই কিন্তু একটা না একটা গেম চেঞ্জিং টেকনোলজি নিয়ে এসেছে। প্রথম বিশ্বযুদ্ধে যেমন ছিল সাবমেরিন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে অ্যাটম বম, আবার উপসাগরীয় যুদ্ধে আমরা দেখলাম স্টেলথ প্লেন আর ক্রুজ মিসাইল। আর এই তো কিছুদিন ধরে রাশিয়া ইউক্রেন যুদ্ধে ড্রোন কিভাবে সবকিছু বদলে দিচ্ছে তা তো আমরা সবাই দেখছি।
আর এখন আমরা যুদ্ধের ইতিহাসে সম্ভবত সবচেয়ে বড় পরিবর্তনের সামনে দাঁড়িয়ে আছি। এটা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর যুগ, যেখানে যুদ্ধক্ষেত্রে নতুন কমান্ডার কিন্তু আর কোনো মানুষ নয়। শুধু একবার কল্পনা করুন, একটা এআই কমান্ডারকে কি তথ্য দেওয়া হচ্ছে। রিয়েল টাইম স্যাটেলাইট ছবি, ড্রোন থেকে আসা লাইভ ভিডিও, রাডারের ডেটা, ফাইটার জেটের সেন্সর থেকে পাওয়া ইনফরমেশন, এরকম প্রায় 150রও বেশি সোর্স থেকে একনাগাড়ি তথ্য আসছে। এই যে বিপুল পরিমাণ ডেটার স্রোত, একজন মানুষের পক্ষে এটা প্রসেস করতে ঘন্টার পর ঘন্টা, এমনকি দিনও লেগে যেতে পারে। আর এআই ওই কাজটা করে ফেলে মাত্র কয়েক সেকেন্ডে। শুধু তাই না, সাথে সাথে যুদ্ধের সেরা কৌশল আর টার্গেট লিস্টও তৈরি করে ফেলে, যা কোনো মানুষের পক্ষে এত দ্রুত করা প্রায় অসম্ভব। এই সবকিছু শেষে একটা খুব বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়। যখন যুদ্ধের নির্দেশ দিচ্ছে এআই, তখন আসলে নিয়ন্ত্রণটা কার হাতে, মানুষ নাকি মেশিন? এর উত্তর হয়তো আমাদের ভবিষ্যৎই বলে দেবে।